গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজান সহ গ্রেপ্তার বেড়ে 7, বাকিদের ধরতে অভিযান অব্যাহত। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতভর বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। নির্বাচনী ট্রেনে দেশ, যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। 300 আসনেই প্রার্থী চূড়ান্ত জামায়াতের। অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন এখনো অধরা। 4 সংগঠনের কাছেই ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র। আধিপত্য খুন, চাঁদাবাজিতে হচ্ছে ব্যবহার। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘির পাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে নেই কোনো সেতু। দুর্ভোগে 3 জেলার কয়েক লাখ মানুষ। পূর্ব ইউক্রেনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিলে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পুতিনের। 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক। এবং জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। 5 উইকেট হাতে রেখে রিজওয়ানদের সহজ জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গেল রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর মহানগর পুলিশ ও র্যাব তাদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন। পুলিশ উপকমিশনার রবিউল হাসান জানান, কেটু মিজান ও তাঁর স্ত্রী এবং স্বাধীনকে ভবানীপুর থেকে আর আলামিনকে উত্তরা তুরাগ এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে। তারা সবাই ছিনতাই সহ একাধিক মামলার আসামি হলেও রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আজ তাদের আদালতের মাধ্যমে রিমান্ড নেওয়া হবে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গী এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তুহিনকে হারিয়ে পাগল প্রায় পরিবারের লোকজন। বিকেল 5টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছলে শত শত মানুষ ভিড় জমান তাকে এক নজর দেখতে। এদিকে এই হত্যা মামলার প্রধান 2 আসামি সহ গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। শুক্রবার বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দুপুরে খাবার খাওয়ার কথা ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। তুহিন ঠিকই ফিরেছেন, তবে নিথর দেহে। বৃহস্পতিবার রাত 8টার দিকে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে মারধর করছে এমন ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার 6 নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পতির ছেলে। তুহিনের 2 ছেলে সন্তান রয়েছে। তার এমন বিদায় মেনে নিতে পারছেন না স্বজন, পরিবারের সদস্য ও সহকর্মীরা। লোক সাংবাদিকতা করতে যায়, যদি নির্মমভাবে হত্যা হয়, তাদের ভবিষ্যৎ আছে, তাদের তো ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ আছে, এদের কি হবে? গাজীপুরের কাছে প্রায় 10-12 বছর হয়ে গেছে। এখানে ওষুধের দোকানদারি করতো, ব্যবসা করতো। তারপরে একটা ওষুধ কোম্পানি চাকরি করতো, মানে ফাঁকে ফাঁকে সাংবাদিক কাজও করতো। দুর্বৃত্ত ছাড়া ওই ভিডিও করবা গিয়া তাকে নির্মমভাবে হত্যা করতো। বাদ মাগরিব ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তুহিনের দাফন সম্পন্ন হয়। ঘটনার পর বৃহস্পতিবার রাতেই নিহত তুহিনের বড় ভাই সেলিম ও অপর একজন বাদী হয়ে বাসন থানায় 2টি মামলা দায়ের করেছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। গত রাত 3টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাওনা উড়াল সেতুর নিচে একটি চায়ের দোকানের পাশে ঘুমাতে গিয়ে চটের বিছানা নিয়ে জুয়েলের সঙ্গে রাকিব ও রবিনের বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে রাকিব ছুরি দিয়ে জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, গ্রেপ্তারকৃতদের পরিচয় সম্পর্কে কি জানা গেছে, আর হত্যাকাণ্ডের তদন্তে এখন পর্যন্ত পুলিশের অগ্রগতি কি? আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরে যে চাঞ্চল্যকর যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু গাজীপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং গতকাল শুক্রবার রাত থেকে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান করে এই পর্যন্ত কিন্তু 7 জন যে চিহ্নিত অপরাধী যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি বা সম্পৃক্ত ছিল তাদের কিন্তু আটক করেছে পুলিশ। আপনি কালকে কিন্তু মধ্যরাতেই কিন্তু পুলিশ ব্রিফিং করেছেন এবং তাদের নাম সহ পরিচয় বলেছেন এবং যে আসাদুজ্জামান তুহিন যে হত্যাকাণ্ড প্রকাশ্যে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে যে অপরাধীরা তাদের কিন্তু 7 জনকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছেন এবং একজন কিন্তু র্যাব এবং গাজীপুরের বিভিন্ন স্থান থেকে কিন্তু সারা রাত্রি অভিযান চালিয়ে পুলিশ কিন্তু এই অপরাধীদেরকে মানে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তারা হয়েছেন কেটু মিজান এবং আপনার তার যে পরিবার অর্থাৎ গুলাপি এবং স্বাধীন, আলামিন এবং আপনার শাহজালাল, ফয়সাল, হাসান ও সুমন, এই 7 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছেন এবং আপনারা জানেন যে এই ঘটনায় কিন্তু গাজীপুরে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আপনার যে এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ তার নড়েচড়ে বসেছেন এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু সারা রাত্রকালকে অভিযান চালিয়েছেন এবং গাজীপুরের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনার এই অভিযান চালিয়েছেন এবং তাদের ভবানীপুর এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু তাদেরকে আলাদাভাবে গ্রেপ্তার করেছেন। আপনারা জানেন যে তুহিন হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ কিন্তু তাদের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে, অর্থাৎ এই বিষয়টিকে মানে গুরুত্ব দিয়ে বিভিন্ন এলাকায় কিন্তু তারা ব্যাপক অভিযান চালিয়ে কালকে রাত্রে কিন্তু টোকাই মিজান সহ তার পরিবার সহ কিন্তু 7 জনকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন যে চান্দনা চৌরাস্তায় কিন্তু ভিডিও ফুটেজ ধারণকে কেন্দ্র করে কিন্তু যে সাংবাদিক তুহিনকে কিন্তু নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে কিন্তু আপনার গাজীপুর সহ সারা দেশেই মানববন্ধন, মিছিল, সমাবেশ হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে কালকে কিন্তু গাজীপুরে একটি জানাজা শেষে কিন্তু তার গ্রামের বাড়ি ময়মনসিংহে তার লাশ পাঠানো হয়েছে এবং সেখানে কিন্তু দাপন সম্পন্ন হয়েছে। তো এছাড়া যে গাজীপুরের বিভিন্ন জায়গায় আপনি জানেন যে 11টার সময় কিন্তু এই বিষয় নিয়ে র্যাব একজন কিন্তু গ্রেপ্তার করেছে। এই আহত আপনার এই যে কোনো অপরাধী রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু একজনকে র্যাব অ্যারেস্ট করেছে, সেটা নিয়ে কিন্তু 11টায় ব্রিফিং দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরার সাংবাদিক শহীদ আলাউদ্দিন চত্বরে চলছে মানববন্ধন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, মানববন্ধন থেকে কি বলছেন অংশগ্রহণকারীরা? ইশিকা, আপনি যেভাবে বলছিলেন যে গাজীপুরে যে সাংবাদিক তুহিনকে, আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটি আসলে কোনো সভ্য সমাজের জন্য কাম্য নয় এবং প্রত্যাশিত নয় বলে এখানকার সাংবাদিক নেতৃবৃন্দ জানাচ্ছেন। তারা বারবার জানাচ্ছেন যে গণমাধ্যম যদি এভাবে আক্রান্ত হয় তাহলে আসলে রাষ্ট্রের বর্তমান চিত্রটি কি সেটি আসলে প্রমাণিত হয়ে যায় এবং প্রতীয়মান হয়। যে কারণেই আজকে বাংলাদেশের শুধু সাংবাদিক নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তার প্রশ্নে আজকে সাংবাদিকরা একাত্ম হয়েছে। সাংবাদিকরা তারা আজকে প্রতিবাদে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। সাতক্ষীরার
শহীদ সাংবাদিক আলাউদ্দিন চত্বরে দাঁড়িয়েছেন, তারা প্রতিবাদ করছেন এবং তাদের বক্তব্য হচ্ছে অনতিবিলম্বে যারা সাংবাদিক তুহিনকে হত্যা করেছে, হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই তুহিন হত্যার বিচার কার্যক্রমের এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা সভ্য সমাজের মধ্যে আমরা আছি। না হলে আসলে পরিস্থিতিটা এতটা ভয়ানক, সাধারণ মানুষ আসলে কতটুকু চলতে ফিরতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করছে সাতক্ষীরার সাংবাদিক সমাজ, সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ আসলে কি বলছে আমরা জানার চেষ্টা করি। দেখুন, আসলে গত পরশুদিনকার ঘটনায় পুলিশ, আমরা এই পর্যন্ত যতটুকু শুনেছি যে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত হয়েছে এরকম 4-5 জনকে গ্রেপ্তার করেছে। তো আসলে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই না, আমরা আশ্বস্ত হতে চাই না। আমরা মনে করি যে আসলে পুলিশের এই যে বারংবার ব্যর্থতা এটি এবং সরকারের যে ব্যর্থতা এটি সাংবাদিকদেরকে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আপনারা জানেন যে আসলে সাগর রুনি হত্যাকাণ্ড সহ যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সে কোনো হত্যাকাণ্ডে 200 বার একটা প্রতিবেদন পেছানোর তারিখ নির্ধারণ করা হয়, 200 বার পিছানো হয়। এর উপরে ট্র্যাজিক ব্যাপার পৃথিবীর ইতিহাসে নাই। সুতরাং আমরা মনে করি আসলে দেখুন যে গ্রামগঞ্জে যদি একটা গরু ছাগলকেও মানুষ জবাই করে অথবা দেখা গেছে যে তাদেরকে হত্যা করে তাহলেও কিন্তু বিচার হয়। অথচ দেখা গেছে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে আসলে কোনো রকমভাবে সাংবাদিকদের উপরে হামলা, মামলা এবং এমনকি তাদেরকে জীবন নাশ করেও কিন্তু সন্ত্রাসীরা বারংবার পার পেয়ে গিয়েছে। তো আমরা এই ঘটনায় যে জিনিসটা বলতে চাই সেটি হলো যে যদি এর সুষ্ঠু বিচার না হয় তাহলে কিন্তু সারা দেশের সাংবাদিকরা যে রাজপথে আবারও তারা শুনছিলাম ইশিকা যে এর প্রয়োজনে রাজপথে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিলেন সাংবাদিক নেতৃবৃন্দ। এই ছিল সাতক্ষীরার সাংবাদিকদের যে আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন চলছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হল এবং একাডেমিক প্রাঙ্গণে দলীয় ব্যানারে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। দফায় দফায় মিছিল নিয়ে বিভিন্ন হলের ছাত্র নারী শিক্ষার্থীরা জড়ো হন ভিসির বাসভবনের সামনে। শিক্ষার্থীদের অভিযোগ, হলগুলোতে ফের মাথাচাড়া দিচ্ছে দলীয় রাজনীতি। আগামী 24 ঘন্টার মধ্যে ছাত্র সংগঠনগুলোর হল কমিটি বিলুপ্ত সহ 6 দফা দাবি জানান তারা। প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ রাখার বিষয়ে আশ্বাস দেন উপাচার্য। আরও জানাচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। শুক্রবার মধ্যরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 1, 2, 3, 4 হল পলিটিক্স নো মোর এই স্লোগানে রাত 12:30টার দিকে ঢাবির হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা। মিছিলটি রোকেয়া হলের সামনে এলে ওই হলের শিক্ষার্থীরা গেট ভেঙে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও বিভিন্ন রাজনৈতিক কমিটি দিয়ে আবারও হল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সম্মিলিত সিদ্ধান্ত ছিল শিবিরের দেয়া পানির ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের হলে কোন ধরনের গুপ্ত প্রকাশ্য রাজনীতি চলবে না। আপনি যখন সিট দাবি করতে যাবেন তখন সিটগুলো হলের ছাত্র নেতাদের মাধ্যমে নিতে হয়, ফলে আপনি যখন হলে রাজনীতি করবেন ওই কমিটি আসলে ম্যানিপুলেট করবে প্রপোজকে। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা কিছুক্ষণ পর অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। এই সময় তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানান। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠনগুলো সহ সকল এক্সিস্টিং এবং গুপ্ত কমিটি হলগুলো থেকে বিলুপ্ত করতে হবে। ছাত্র রাজনীতি নিষেধের জন্য নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে। গুপ্ত, সুপ্ত, শিবির, ছাত্রদল কোন রাজনৈতিক দলের হলভিত্তিক কোন কমিটি থাকতে পারবে না। ঘণ্টা দুয়েক অবস্থানের পর বাসভবন থেকে বের হন ভিসি নিয়াজ আহমেদ খান। 17 জুলাই 2024-এর আদেশ অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল থাকবে বলে আশ্বাস দেন তিনি। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো সেই ব্যাপারে আমি সেটাই শেষ করতে দাও, সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে।
ভিসির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজই প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা ডেকেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণার পরেই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী ট্রেনে। বিএনপি বলছে জোটের কথা এই মুহূর্তে না ভাবলেও যুগপথ আন্দোলনের দলগুলোর সঙ্গে নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা। আর যুগপথ আন্দোলনের নেতারা বলছেন আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে যেভাবে একত্রে ছিল নির্বাচনেও তার ব্যতিক্রম ঘটবে না। আর জামায়াত এরই মধ্যে ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে। তবে সব রাজনৈতিক দলই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে জনবান্ধব ও মেধাবীদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর কেটে গেল ১ বছর। নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরই সেই শঙ্কা কেটে যায় পুরোপুরি। এবার সব রাজনৈতিক দল নির্বাচনের ট্রেনে, ব্যস্ত নির্বাচনী প্রস্তুতিতে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি আগে থেকেই প্রস্তুত হয়ে আছে, এখন চলছে হালনাগাদের কাজ। নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রস্তুতি সবসময় থাকে নির্বাচনের জন্য, শুধু হালনাগাদ করতে হয়। এই হালনাগাদের কার্যক্রম চলছে। আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি জনপ্রিয়তা ছাড়াও মেধার মূল্যায়ন করবে বলে জানান তিনি। জাতীয় সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে আমরা মনে করি। সেই সার্বভৌম হাউজে যাতে জাতির মেধাবী সন্তানরা জায়গা পান এবং অতি অবশ্যই একটা সেকশন আমরা রাখতে চাই যারা তারুণ্যের প্রতিনিধিত্ব করবে। আর যুগপথ আন্দোলনের নেতারা বলছেন এখনো বিএনপির সঙ্গে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি, তবে আগামী সপ্তাহ থেকে সেই আলোচনা শুরু হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। যেহেতু এখন নির্বাচনটা একেবারে ঘাড়ের উপরে, আমার ধারণা এরপর থেকে আমরা একটা সুনির্দিষ্টভাবে আমরা আলাপ আলোচনা করব। এছাড়া ফ্যাসিবাদী শাসন আমলে নির্বাচনে অংশ নিতে না দেওয়া দল জামাত ইসলামীও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। এরই মধ্যে তাদের ৩০০ আসনের প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের যোগ্য লোক দরকার, খালি যোগ্য থাকলে হবে না, শুধু এর সাথে তার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, তার স্কিল, এটা যেমন লাগবে, তার সততা, অনেস্টি, ইন্টিগ্রিটি, যেন সেই জায়গাটা আমরা দেখেই দিয়েছি। তবে জোটের বিষয়ে এখনো কারোর সঙ্গে আলোচনা হয়নি জামাতের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে। কেউ যদি জোট করতে চায় তাহলে জামাতের দরজা খোলা আছে বলে জানান এ নেতা। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, সবার জন্য দরজা খোলা। আর অন্যান্য ইসলামিক দলগুলো তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর ড্যামরার ডগাইরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ৬৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালায় ডিএসসিসি। এ সময় পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি বের হয়। দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা প্রধান জানান, বর্ষায় জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতেই এমন পরিচ্ছন্নতা অভিযান। পরে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার লার্ভা পরীক্ষা করে দেখে আভিযানিক দল। আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু একা সিটি কর্পোরেশনের দায়িত্ব না, এটা সকলেরই দায়িত্ব। আমরা যদি সকলে মিলে যদি আমরা নগরটাকে পরিষ্কার রাখি, তাহলে আমরা একটা ক্লিন সিটি বা শহর আমরা গড়তে পারবো। উদ্দেশ্য কিন্তু মেইন এটাই। এই কারণে আজকে আমরা এখানে এসেছি। আমাদের এটা চলমান প্রক্রিয়া যে আমরা এটার প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেঙ্গুর প্রভাব এবং অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা হলে ইমপ্রুভ হয়েছে। শান্তিপ্রিয় নিরীহ পাহাড়িরা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন দেখলেও সে স্বপ্ন অধরাই থেকে গেছে। দিন দিন বাড়ছে অস্ত্রের ঝনঝনানি। জেএসএস, ইউপিডিএফ সহ 4 সংগঠনের কাছেই রয়েছে ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র। গোয়েন্দা প্রতিবেদন বলছে, ভারত মিয়ানমারের সীমান্ত দিয়ে 4টি রুটে প্রতি বছর 30 থেকে 70 কোটি টাকার অস্ত্র চোরাচালান হয়। আধিপত্য, চাঁদাবাজি, খুন, অপহরণে ব্যবহার হচ্ছে এমন অস্ত্র। কিভাবে, কোন পথে ঢুকছে এসব আগ্নেয়াস্ত্র? ইশাদ সোহেলের তোলা ছবিতে শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকিটা। রাঙামাটি সবুজ পাহাড়ের বুক চিরে নীরবে বয়ে যাওয়া কর্ণফুলীর জলরাশিতে প্রতিফলিত হয় আকাশের নীল ছায়া। এমন পরিবেশ পর্যটকদের প্রশান্তি দিলেও স্থানীয় মানুষের আতঙ্ক পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী, যার মধ্যে সক্রিয় জেএসএস সংস্কার ও ইপিডিএফ ডেমোক্রেটিক।
শান্তি চুক্তির ফলে অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন দেখলেও এসব সশস্ত্র সংগঠনের কর্মকাণ্ডে তটস্থ থাকে সাধারণ মানুষ। বাহিনীগুলোর কাছে অনেকটাই সহজলভ্য ভয়াবহ নানা আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র কোথা থেকে কিভাবে কোন পথে আসে তারই অনুসন্ধানে দেশ টিভি। গন্তব্য ইপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সাক্ষাতের উদ্দেশ্যে গহীন জঙ্গলে। দর্শক, আমরা একটি দুর্গম পাহাড়ের একটি গোপন কক্ষে রয়েছি, যেখানে দেখানোর চেষ্টা করব ইপিডিএফ এর সশস্ত্র বাহিনী কী ধরনের ভয়ঙ্কর মরণাস্ত্র ব্যবহার করে। আমার সামনে রয়েছে SMG, গাদা বন্দুক, একই সাথে বিভিন্ন দেশীয় অস্ত্র, চায়না পিস্তলের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র। পরিচয় গোপন রাখার সত্ত্বে এক ইপিডিএফ সদস্য জানান, ভারত ও মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে আসে ভারী অস্ত্রশস্ত্র। আগে বেশিরভাগ অস্ত্র মিয়ানমার থেকে এলেও কঠোর নজরদারির কারণে এখন ভারত থেকে আসে বেশি। অস্ত্র চোরাচালানের বর্ণনা উঠে আসছে তার মুখে। তাদের হচ্ছে বেশিরভাগ অনলাইনে হয়। অনলাইন বলতে এই যে হোয়াটসঅ্যাপ আছে আমাদের, মানে ইউপিডিএফের এমন জায়গা আছে, ওইখানে আপনি উঠলে সব নেটওয়ার্কে পাবেন। যেমন আপনি পুরোমনে আপনি গিয়ে দেখবেন, পুরোমনে আপনার যে 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 এখানে পুরোমন, ওইখানে সব নেট পাবেন। আপনি যা এখানে পাচ্ছেন না। ইউপিডিএফকে চাঁদা না দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। ইপিডিএফ এর এই সদস্য জানায়, বাংলাদেশে প্রবেশের পর দলের সশস্ত্র সদস্যরা চারপাশ ঘিরে ফেলে। এরপর অস্ত্র যাচাই বাছাইয়ের পর লেনদেন হয় নগদ টাকায়। হোয়াটসঅ্যাপের মতো এনস্ক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে কমান্ড চেইনের মাধ্যমে অর্ডার করা হয় অস্ত্র। অস্ত্র সরঞ্জাম যেখান থেকে নিয়ে আসা হয় যে পার্শ্ববর্তী দেশ, যেটাতে ভারত আর হচ্ছে মায়ানমার, দুটার থেকে বেশিরভাগে আসে। তখন ছিল বেশিরভাগে আমদানি মায়ানমার থেকে একটু কম হয়, তখন বেশিরভাগে ভারত থেকে নিয়ে আসা হয়। গোয়েন্দা তথ্য বলছে, ভারত ও মিয়ানমার থেকে 4টি প্রধান রুটে আসছে এসব অস্ত্র। এর মধ্যে মিয়ানমারের আরকান আর্মির কাছ থেকে বেশিরভাগ অস্ত্র ভারতের মিজোরাম হয়ে পানছড়ি, থানসি, লুরংচড়ি, ঘিলাতলি বা বসন্তপাড়া হয়ে প্রবেশ করে। আরেকটি রুটে বান্দরবানে অস্ত্র আসে, যা রাঙামাটি প্রবেশ করে বাঙালহালিয়া, রাখাইখালী বাজার, বড়ইছড়ি, কাউখালী ও বিলাইছড়ি হয়ে। তৃতীয় পথ মিয়ানমার থেকে মিজোরাম, তারপর রাঙ্গাপাড়া ও বাঘাইছড়ির সঙ্গে যুক্ত করে। আর চতুর্থ রুট মিয়ানমার মিজোরাম হয়ে সাজেক লংকর পয়েন্টে যায়। পার্বত্য চট্টগ্রামে অস্ত্র পাচারে 35 থেকে 40টি সংবদ্ধ গ্রুপ জড়িত বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। শুধু মায়ানমার সীমান্ত দিয়ে প্রতি মাসে 10 থেকে 20টি অস্ত্রের চোরাচালান প্রবেশ করে তাদের। প্রতি বছর আনুমানিক 150 থেকে 400টি অস্ত্র পাচার হয় সীমান্ত দিয়ে। সবচেয়ে বেশি আসে AK-47, AK-22, M16, গ্রেনেড, RPG ইত্যাদি। প্রতি অস্ত্র 2 থেকে 5 লাখ টাকা হিসেবে বছরে প্রায় 30 থেকে 70 কোটি টাকা অস্ত্র চোরাচালান হয়। 2020 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী 90টি আগ্নেয়াস্ত্র এবং 624 রাউন্ড গুলি ও 429 জনকে গ্রেফতার করে। শুধু তাই নয়, ভারতীয় পুলিশ এ বছর ইপিডিএফ ও মিয়ানমার ভিত্তিক গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত একাধিক অস্ত্রের চালান জব্দ করেছে। ভারত বা মিয়ানমার থেকে আগ্নেয়াস্ত্র কিভাবে পাচার হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাঙামাটি পুলিশ সুপার জানান, ভারত মিয়ানমার সীমান্তের পার্বত্য অঞ্চলের 491 কিলোমিটারে কোনো ধরনের বেড়া না থাকায় অবাধে ঢুকছে ভারী অস্ত্র। এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ, তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে। ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল। শুধু পাহাড়ি সীমান্ত নয়, নদী এবং হ্রদ থাকায় নজরদারি অত্যন্ত জটিল। এরপরও দায়িত্বশীলতার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের কাছে যখনই এই তথ্যটা আসছে আমরা কিন্তু অ্যাটেন্ড করছি। শাহাদাত নিশাত, দেশ টিভি, রাঙামাটি।